42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের বন্ধু সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, কেশবপুরের প্রিয় সাংসদ, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমাদের সকলেরই শ্রদ্ধেয় প্রিয় এমপি জনাব শাহিন চাকলাদার, উপস্থিত বিশিষ্টজন, উপস্থিত বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর, মহিলা নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সকলকেই আমি শ্রদ্ধা, ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি। বক্তৃতা অনেক কিছু হয়েছে, আলোচনা অনেক কিছু হয়েছে। আমি আলোচনা না করে প্রাসঙ্গিকতায় আমি দুইটা গল্প মাত্র বলতে চাই। হঠাৎই মনে পড়া, এটা আমাদের পৌরাণিক শাস্ত্রের একটি গল্প। আমাদের পৌরাণিক শাস্ত্রে, আমাদের মনে বলছি যে সনাতন পৌরাণিক, যেটা আর কি আমরা যে ধর্মে বিশ্বাস করি, এই শাস্ত্রের একটি আলোচনা আছে। সে আলোচনাটা এমন যে একবার মুনি ঋষি ভৃগুমুনি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে কার কেমন তেজ, কার মধ্যে কেমন হিংসা, কেমন বিদ্বেষ, কে কেমন করে জগৎকে দেখেন, জগতের মানুষকে দেখেন, সেটা পরীক্ষা করবার জন্য তিনি একবার দেবলোকে গেলেন। তো দেবলোকে গিয়ে ভৃগুমুনির একটা অভ্যাস ছিল যে উনি মানুষকে সহজে রাগান্বিত করতে পারতেন, উনি খোঁচা দিতে পারতেন। উনি এমনভাবে খোঁচা দিতেন, মানে প্রলুব্ধ করতেন আর কি, ফাঁদে ফেলতেন এমনভাবে যে সহজে দেবতারাও ওনার ফাঁদে পড়ে গিয়ে স্বরূপে প্রকাশিত হতো। তো উনি দেবলোকে গিয়ে উনি প্রথম ব্রহ্মাকে পেলেন। ব্রহ্মা সৃষ্টিকর্তা, যারা সনাতন ধর্মাবলম্বী তারা তো অবশ্যই জানেন, অন্য ধর্মাবলম্বী যারা পড়ালেখা করেন তারাও নিশ্চয়ই জানেন। তো তিনি গিয়ে বলছেন, ভৃগুমুনি গিয়ে ব্রহ্মাকে বলছেন যে তুমি কেমন সৃষ্টিকর্তা গো, তোমার এই জগতে তুমি যাদেরকে সৃষ্টি করেছো, কাউকে মানুষ করেছো, কাউকে গরু করেছো, ছাগল করেছো, কাউকে কেঁচো করেছো, ইত্যাদি ইত্যাদি, এত সব প্রাণী তোমার তো সৃষ্টি, তুমি এমনভাবে করেছো কেন? ব্রহ্মা তখন কি করেছেন যে মানে ভৃগুমুনির এই কথায় এতটা ক্ষুব্ধ হলেন যে আমার সৃষ্টি নিয়ে কথা বলছে, এত বড় অধত্ত, এত বড় সাহস। তো ব্রহ্মার সাথে সাথে ব্রহ্মবাণ নিক্ষেপ করলেন। তো আপনারা জানেন যে মুনি ঋষিরা সাধারণভাবে বরপ্রাপ্ত থাকেন, তাদেরকে মারা অত সহজ ছিল না, তাদেরকে মারতে গেলে আবার পৃথক বরের প্রয়োজন হতো, দোয়া আর কি বা আশীর্বাদের প্রয়োজন হতো। তো সেটা ভৃগুমুনির গায়ে বিধিনি। এরপরে উনি আসলেন মহাদেবের কাছে, মহেশ্বরকে এসে বললেন তুমি কেমন মহেশ্বর, তুমি এই কি বাঘের ছাল, এর ছাল, শ্মশানের ছাই, মুড়ো মুখে গলায় এক সাপ ঝুলাই নিয়ে ঘুরে বেড়াও, তোমার ভগবান বলে মানুষ মানবে কেন? মহাদেব অমনি ক্ষুব্ধ হয়ে তারপর ত্রিশূল নিক্ষেপ করলেন। ত্রিশূল নিক্ষেপ করার পর এবার ভৃগুমুনি ফিরে গেলেন, গিয়ে দেখলেন ভগবান বিষ্ণু, যিনি লালন পালন কর্তা, জগৎকে যিনি লালন পালন করে রাখেন, তিনি নিদ্রায় আছেন। ভগবান বিষ্ণুকে নিদ্রা ভঙ্গ করবার শত চেষ্টা, শত খোঁচা মেরেও ভগবান বিষ্ণুর যখন নিদ্রা ভঙ্গ করতে পারলেন না ভৃগুমুনি, তখন ভৃগুমুনি স্বয়ং ভগবান বলে আমরা যাকে মানি, সেই বিষ্ণুর বক্ষে পদাঘাত করলেন, লাথি মারলেন। এই যে লাথিটা মারলেন, এখান থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই পৌরাণিক শাস্ত্র থেকেই, ওই জায়গাটা থেকে উদ্ধৃত করেই একটা সঙ্গীত রচনা করেছেন। সেই সঙ্গীতের কথাটি বলবো, তার আগে ভগবান বিষ্ণু কি করেছেন ভৃগুমুনির প্রতি। ভগবান বিষ্ণু ভৃগুমুনিকে বললেন, তিনি কোনো অস্ত্র নিক্ষেপ করলেন না, তিনি
কোনো কুরু বাক্য কটু বাক্য কিছুই বললেন না, উপরন্ত ভৃগুমণিকে ডেকে কাছে নিয়ে বললেন, তুমি আমার বক্ষে যে লাথি মেরেছ, আমার বক্ষে তো অনেক হাড় আছে, এই হাড়ের যন্ত্রণা তোমার পায়ে লাগেনি তো, তোমার ব্যথা লাগেনি তো? ভগবান বিষ্ণু এটা বললেন। রবীন্দ্রনাথ তাই লিখলেন। রবীন্দ্রনাথ কি লিখলেন? বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন, কপালের লেখাকে খণ্ডায়, চিরদিন সমান নাহি যায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজ যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। আশা করি আপনাদের বোধগম্য হয়েছে। সেজন্য আমি সবসময় সবাইকে বলি, অহংকার করো না, দম্ভ করো না। নিয়তি তোমার আমার কারো হাতে নেই। নিয়তি যার হাতে তিনি নির্ধারণ করে নিয়েছেন কিভাবেই আমি, তুমি, আমরা সকলেই পথ চলব। এই চলার পথে আমাদের প্রতিপক্ষ থাকবে, কিন্তু আমাদের কোনো কাউকে আমরা শত্রু ভাবব না। অবশ্যই প্রতিপক্ষ থাকবে, আদর্শের প্রতিপক্ষ থাকবে, চলার পথের নানা বাঁকে বাঁকে প্রতিপক্ষ থাকবে, কিন্তু আমরা কাউকে শত্রু বলে মনে করব না। আমরা যেন এই সমাজে যারাই থাকি, অনেক কথা হয়েছে এখানে, মৌলবাদ, জামাত, বিএনপি, গোষ্ঠীপিণ্ডি, অনেক কিছু হয়েছে। অনেক কিছু হতে হতে আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারে আমরা। আর কত? আসুন না আমরা সকলেই প্রতিপক্ষ ভাবি, আমরা কাউকে শত্রু না ভাবি। এই কেশবপুরের আবাল বৃদ্ধ বনিতা আপনার সাথে আমার সাথে আদর্শের অমিল হতেই পারে। আমার কথা আপনার পছন্দ না হতে পারে, আপনার কথা আমার পছন্দ না হতে পারে, কিন্তু আমরা যেন কেউ কাউকে শত্রু বলে সুর বিদ্ধ না করি, আমরা যেন কারো প্রতি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ না করি। কেন? আমরা তো জানি না এর পরের পদক্ষেপটি কি, আমরা জানি না, কেউ আমাদের জানা নেই, আমরা জানতে পারি না, এটা জানার কোনো সুযোগ নেই। দেবতাদের কাছেও এটাই ভবিতব্য। আর একটা গল্পের কথায় আসি, তাহলে বিষয়টা হয়তো অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। দুধ, দুধ আমরা সবাই চিনি, চিনি না? চিনি না, চিনি না, কথাও বলে না। কদিন আগে কত উচ্ছ্বাস ছিল, আজ অনেক চেয়ারম্যান সাহেবের নিজস্ব মিটিং আছে, চলে গেলেন। অথচ আমার এই চোখে আমি দেখেছি যে এই গতবারও আমাদের প্রিয় মানুষটা কেশবপুরে আসলে রাত 12টা 1টা খাওয়ার কথাও মনে থাকতো না, তাদের কোনো মিটিং শিটিং থাকতো না। আজকে নাকি পূর্ব নির্ধারিত মিটিং আছে অনেকের। ভালোই লেগেছে আমার। দুধ, মানুষ, ঈশ্বর সৃষ্টিকর্তা, তাকে সঙ্গে করে নিয়ে যদি কেউ পথ চলে, সাংবাদিকতার কথা উঠেছে, যদি কেউ সৎ থাকে, যদি কেউ সাহসী থাকে, যদি কেউ নির্ভীক থাকে, আমি বিশ্বাস করি তার পথ কখনোই অন্ধকারাচ্ছন্ন হবে না, তার পথ সর্বদাই সূর্যের মতো আলোকিত হবে, সে সূর্যের মতো আলোর পথে চলতে পারবে। কিন্তু অসৎ হয়ে যদি নির্ভীকতার দাম্ভিকতা দেখাতে যায়, অসীম সাহসিকতার দাম্ভিকতা দেখাতে যায়, সে হাত পা ভেঙে গুড়ে পড়বেই পড়বে। এর থেকে নিস্তারের কোনো পথ নেই, কোনো উপায় নেই। সুতরাং সাংবাদিকদের বলবো, বন্ধুদের বলবো, সহযোদ্ধাদের বলবো, ভাই আসুন, মানুষের জীবন নানা উত্থান পতনের মধ্যে যেতে পারে, কিন্তু একটা সময় এসে উপলব্ধির জগৎটাকে একটু নিজের আয়নায় নিজেকে দেখে নিতে হয় যে আর কেন, আর কি প্রয়োজন আছে, না আমরা এখানে থেমে যেতে পারি, এখন কি আমরা সুস্থ ধারায় ফিরতে পারি, এখন কি আমরা সত্যের পথে সতের পথে চলতে পারি, এখন কি আমরা অমৃতের পথে চলতে পারি কিনা, আবার নিজেদেরকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে পর্যালোচনা করে নিতে হয়। সাংবাদিকদের বন্ধুদের বলছি আমি, শুধুমাত্র সৎ সাংবাদিকতা, অসৎ সাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা, হ্যাঁ নিশ্চয়ই আছে আমাদের সমাজে, এমন সাংবাদিকতা আছে, অপসাংবাদিকতা আছে, কিন্তু ভালো সাংবাদিকতাও আছে। সাংবাদিকতা এমন একটা পেশা, এমন একটা বিষয়, এমন একটা জিনিস যে কোনো খবর যার পক্ষে যায় সে বলে সৎ, যার বিপক্ষে যায় সে বলে হলুদ, কিছুই করার থাকে না, কিছুই করবার নেই। কিন্তু আমি একটি কথা এখানে বলে রাখতে চাই, আমাদের মধ্যে ক্রমাগতভাবে একটা নেশার মতো একটি বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে যে আমরা কোনো
ব্যক্তি গোষ্ঠী বা কোনো সমাজকে আমরা বিচারের মুখোমুখি করবার আগেই আমরা পত্রিকার মধ্য দিয়ে মিডিয়ার মধ্য দিয়ে এক ধরনের ট্রায়াল করে বসে থাকি। এটাই হলো হলুদ সাংবাদিকতা। হলুদ সাংবাদিকতাটাও বুঝতে হবে যে আমরা যেন কোনো ব্যক্তি গোষ্ঠী বা কোনো সম্প্রদায়কে, সে যেই হোক, যেই স্তরের হোক, সে সরকারি কর্মচারী হতে পারে, সে রাজনীতিবিদ হতে পারে, এমনকি সে সাংবাদিকও হতে পারে, এমনকি সে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধি হতে পারে, কাউকেই মিডিয়া ট্রায়াল করা উচিত নয়। এটা সাংবাদিকতার পেশার মধ্যে পড়ে না, সৎ সাংবাদিকতার মধ্যে পড়ে না। দুধের কথা বলছিলাম। দুধের উৎস কি? গাভী। আমরা সকলেই জানি। কিন্তু এই দুধ দিয়ে কত কিছু তৈরি হয় না? ঘৃত তৈরি হয়, তারপরে ছানা তৈরি হয়, মিষ্টান্ন তৈরি হয়, অনেক কিছুই তৈরি হয়, মাখন তৈরি হয় না? কিন্তু দেখা গিয়েছে যে একই বস্তু দিয়ে তৈরি ভিন্ন ভিন্ন দ্রব্যের ভিন্ন ভিন্ন মূল্য এবং ভিন্ন ভিন্ন উপকারিতা। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমরা কে কোথা থেকে এসেছি এটা বড় কথা নয়। আমাদের কর্মগুণ যেন এমন হয় যে গুণের দ্বারা এই সমাজটাকে আমরা পরিবর্তন করি, সমাজটাকে আমরা ভালো করতে পারি, সমাজের মানুষগুলোকে আমরা ভালো রাখতে পারি, সম্মান দিতে পারি, ইজ্জত দিতে পারি, আমরা যেন শ্রদ্ধায় ভালোবাসায় সকলকেই শিক্ষিত করতে পারি, এই প্রত্যাশা আমাদের দিন রাত থাকতে হবে। যদি আমরা দিন রাত না করে কোনো একটা দিনের কোনো একটা সময় যদি আমরা নিজেদেরকে নিয়ে ভাবি, একটি সারা দিনের কর্ম নিয়ে যদি সন্ধ্যার সময় বা রাতে একটু আমরা ভাবি যে আজ সারাটা দিন আমরা কি করলাম, তাতেও কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারি। আমাদের বেদে একটি শ্লোক আছে, খুব দুর্দান্ত শ্লোক, প্রথম শ্লোক, এবং শ্রীমদ্ ভাগবতের শেষ শ্লোক এটা দিয়ে বেদব্যাস শেষ করেছেন। প্রথম শ্লোকটাই হচ্ছে অসতমা সদ্গমায়া তমসমা জ্যোতির্গমায় মৃত্যুর্মক্ষ্যমা অমৃত গমায়। অসতমা, আমাকে অসত্যের পথ থেকে আমাকে সত্যের পথে নিয়ে চলো। তমস মানে অন্ধকারের পথ থেকে আমাকে আলোর পথে নিয়ে যাও। অমৃত মক্ষ্যমা মৃত্যুর্মক্ষ্যমা অমৃত গমায় মানে আমাকে এই মৃতলোক থেকে অমৃত লোকে নিয়ে যাও। এটাকে আমাদের ধর্মে বলা হয় মৃতলোক। যদিও মানব জীবন শ্রেষ্ঠ জীবন নিয়ে আমরা এখানে এসেছি বলে দাবি করি আমরা, কিন্তু এই জীবনে, এই জগতে, এই মৃতলোকে কোনো মানুষ শান্তিতে থাকতে পারে না। প্রত্যেকটা মানুষের কোনো না কোনো অশান্তি থাকে, কোনো না কোনো যন্ত্রণা থাকে, কোনো না কোনো জ্বালা থাকে। অনেকে অনেক ভালো কাজ করেন, কিন্তু ভালো কাজ করতে গিয়ে দেখেন অনেক কষ্ট পেতে হয়, অনেক বেগ পেতে হয়, তখন তিনি নিজেকে আর সামলাতে পারেন না। এমন পরিস্থিতির মুখোমুখি অনেককেই হতে হয় এই সমাজে। সুতরাং আমি আর কথা না বাড়িয়ে, প্রেস ক্লাবের ইতিহাস এখানে অনেক বর্ণনা হয়েছে, যে যার মতো খুব বলেছেন। আমি মনে করি যে আরও 100 বছর পরে গিয়ে প্রেস ক্লাবের ইতিহাস যদি লেখা হয়, নিশ্চয়ই সত্য ইতিহাস লেখাই হবে। ইতিহাস কখনো 1 বছরের 2 বছরের 42 বছরের ইতিহাস লেখা হয় না। এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যখন 100 বছর 200 বছর পরে গিয়ে লেখা হবে, তখন দেখবেন অন্যরকম এক ইতিহাস। সুতরাং আমরা আজকে যা জানি, কালকে সেটা আমাদের কাছে অজানা হয়ে যাবে। সুতরাং এই জন্য বলবো যে প্রেস ক্লাবের ইতিহাস নিয়ে আলোচনার থেকে বড় আলোচনা দরকার আমাদের। আমরা যারা সাংবাদিকতা পেশায় আছি, যে যতটুকু সময় পাই, যতদিন থাকতে পারি, যতদিন থাকি, ততদিন আমরা যেন মানুষের কল্যাণে, আমাদের কাজটাই হচ্ছে এই সমাজের কাছে আমাদের একটা দায়বদ্ধতা আছে, একটা রাষ্ট্রের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। আপনারা হয়তো বা জানবেন, একবার 1-11-এর সময় ব্যারিস্টার মনির হোসেনের সাথে আমার টক শোতে আমি বসেছিলাম। ব্যারিস্টার মনির হোসেন তখন আইন উপদেষ্টা। তিনি প্রশ্ন করেছিলেন, তিনি বলতে চেয়েছিলেন আমাকে উদ্দেশ্য করে যে সাংবাদিকদের কি সরকারের কাছে কোনো দায়বদ্ধতা নেই? আমি প্রশ্ন করেছিলাম, না, কোনো সরকারের কাছে কোনো সাংবাদিক দায়বদ্ধ নয়। সাংবাদিক দায়বদ্ধ তার নিজের কাছে, সমাজের কাছে আর রাষ্ট্রের কাছে। সরকারের কাছে কোনো সাংবাদিকতার দায়বদ্ধতা নেই। কিন্তু আজ আমরা বিএনপির সাংবাদিক, আওয়ামী লীগের সাংবাদিক, কেউ জামাতের সাংবাদিক, এভাবে নিজেদেরকে নিজেরাই বিভাজিত করে আমরা নিজেরাই পথ হারিয়ে ফেলেছি। সুতরাং আমি অনুরোধ করব, প্রেস ক্লাবের সাথে যারা সংযুক্ত আছে তাদের সকলকে অনুরোধ করব যে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রেস ক্লাব অঙ্গনকে কলুষিত না করতে। যার যার পরিচয় যাই থাক, যার কর্মগুণ যেমন হবে, যদি দুধ দিয়ে ঘি তৈরি হয়, ঘির দাম বেশি হবে সব থেকে। সুতরাং আমি বলবো সেটাই, যে প্রেস ক্লাবের বন্ধুরা যারা আছেন তারা নিজেদেরকে সেইভাবে তৈরি করুন, সেইভাবে প্রস্তুত করুন, যাতে সমাজ আপনাকে সেই গুণে গুণান্বিত করে, সেইভাবে মূল্যায়িত করে, সেইভাবে মূল্যায়ন করে।
আর এখানে অনেক রাজনৈতিক কথা এসছে। এসব বিষয় নিয়ে আমি আলোচনার পক্ষপাতী নই ব্যক্তিগতভাবে, এই জন্য এটা আলোচনার কোনো বিষয় নয়। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিনও বলেছেন, গত সপ্তাহে বলেছেন যে রাজনীতিবিদদের জন্য রাজপ্রাসাদ আর জেলখানা খুব কাছাকাছি থাকে। তো রাজনীতিবিদদের নিয়ে আমাদের মতো ক্ষুদ্র মানুষের আলোচনা করবার কিছুই নেই। ওটা রাজনীতিবিদদের জন্য রাষ্ট্রিকা, মাননীয় প্রধানমন্ত্রীর ভাষ্য। সুতরাং আমরা আমরা এটা নিয়ে আলোচনা করতে যাই কেন? আমাদের কোনো প্রয়োজন নেই। রাজনীতিবিদরা রাজনীতির সুস্থ পথ দেখাবেন, সুস্থ ধারা দেখাবেন, আমরা সেই সুস্থ ধারায় মহিমান্বিত হব। এই কেশবপুরের মানুষ আলোকিত হবে, সারা বাংলার মানুষ আলোকিত হবে। সারা বাংলার মানুষ দেখবে যে হ্যাঁ, কেশবপুর সত্যি সত্যি শান্তির কেশবপুর হয়েছে। এই কেশবপুর সত্যি সত্যি স্বস্তির কেশবপুর হয়েছে। যে প্রতিশ্রুতি নিয়ে, যে প্রত্যাশা নিয়ে আমরা প্রতিক্ষণ প্রতি মুহূর্ত সময় কাটাচ্ছি, আমরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চয়ই পাবো। এই বিশ্বাস নিয়ে আপনাদের প্রতি অনেক শুভকামনা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।